পাহাড়ে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। এই বিষয়ে জানতে যাচ্ছি রাঙামাটিতে স্টাফ করেসপন্ডেন্ট ফজলে এলাহির কাছে। সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। ফজলে এলাহি, সংঘর্ষের ঘটনায় অবরোধ চলছে, স্বরাষ্ট্র উপদেষ্টাও আজ যাচ্ছেন, আর কি খবর আছে আপনার কাছে? রাইসুল, গতকাল ঠিক এই সময়টাতে যে অস্থির রাঙামাটি ছিল, আজকে তার সম্পূর্ণ বিপরীত চিত্র। সড়কে মানুষ হাঁটাচলা করছে, কোনো যানবাহন নেই। গতকালকে সংঘর্ষের সময় ব্যাপকভাবে গাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকদের মালিকদের ডাকে অবরোধ চলছে। শহরের একমাত্র গণপরিবহন অটোরিকশা চলাচল বন্ধ আছে। এর বাইরে কিছু বিচ্ছিন্ন মোটরসাইকেল চললেও সব ধরনের যান চলাচলই বন্ধ। গতকালকের শহর এবং আজকে শহরের চিত্র সম্পূর্ণই আলাদা। স্বাভাবিকভাবে জনজীবন একদম শান্তিপূর্ণভাবে, গতকালের ঘটনার পর নতুন করে আর কোথাও সংঘাত সহিংসতার কোনো খবর আমাদের কাছে নেই। এবং আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকার একটা উচ্চপদস্থ টিম রাঙামাটি আসছে। তারা বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে মত বিনিময় সভা করবেন, আর সবাই তাকিয়ে আছে ওই সভার দিকে। ওই সভা থেকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসে কিনা, সেই সিদ্ধান্তের ভিত্তিতে হয়তো আগামীর পার্বত্য চট্টগ্রাম বা রাঙামাটির ভবিষ্যৎ অনেক কিছু নির্ভর করছে। রাইসুল, আমি সারা দেশের মানুষকে জানাতে চাই, রাঙামাটির সামগ্রিক চিত্র খুবই শান্তিপূর্ণ এবং কোথাও কোনো সহিংসতার বা গোলযোগের খবর নেই। পাহাড়ি বাঙালি সংঘর্ষের 4 জন নিহতের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে 3 পার্বত্য জেলায়। এরকম পরিস্থিতিতে রাঙামাটি ও খাগড়াছড়ি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকাল 11:30টায় রাঙামাটি পৌঁছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করবেন তিনি। এরপর সেখান থেকে বিকেল 3:30টার দিকে যাবেন খাগড়াছড়িতে, সেখানেও একাধিক বৈঠক করার কথা রয়েছে। এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার সহিংস ঘটনার প্রতিবাদে 3 পার্বত্য জেলায় 72 ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ সকাল থেকে শুরু হয়েছে। বিক্ষুব্ধ জুম ছাত্র জনতার ব্যানারে এই অবরোধ ডাকা হয়েছে। সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে কোনো যানবাহন ছাড়েনি। গত বুধবার খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে মামুন নামে এক যুবক নিহত হন। এই ঘটনার পর পাহাড়িদের সাথে বাঙালিদের সংঘর্ষ হয়। এবার যাচ্ছি খাগড়াছড়িতে স্থানীয় প্রতিনিধি আবু তাহের মোহাম্মদের কাছে। সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। তাহের, খাগড়াছড়ির আজকের পরিস্থিতি আমাদের জানাবেন। রাইসুল, আজকে খাগড়াছড়ির পরিস্থিতি গত 2 দিনের তুলনায় বলা যায় অনেকটা শান্ত হয়ে আসছে। খাগড়াছড়ি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রধান উপদেষ্টা সকল পার্বত্যবাসীকে শান্ত রাখার যে নির্দেশনা দিয়েছেন, তার আলোকে প্রশাসন মানুষকে শান্তিপূর্ণ একটা অবস্থানে নিয়ে আসার জন্য কাজ শুরু করেছেন। গতকাল তারা ঘটনাস্থল দিঘিনালায় গিয়েছিলেন, যেখানে এর গত বৃহস্পতিবার হামলা এবং আগুন লাগানোর ঘটনা ঘটেছিল। তারা সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ব্যবসায়ীদের সাথেও কথা বলেছেন। এরপর থেকে আমরা যেটা জানলাম, খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পাহাড়ি বাঙালিদের মধ্যে সম্প্রীতি এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য শান্তি কমিটি করা হয়েছে। খাগড়াছড়ি সদর এবং দিঘিনালার কয়েকটি এলাকায় কিন্তু এই শান্তি কমিটি কাজ করতে আমরা দেখেছি। আজকে বলা যায় অন্য দিনের তুলনায় আজকের পরিস্থিতি শান্ত, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মামুনের হত্যার ঘটনাকে ভিন্নভাবে পরিচিত করে বা মিথ্যা প্রচারণা চালিয়ে মূলত এই সহিংস ঘটনার বাড়িয়ে দিয়েছে বলে প্রশাসন মনে করছে। আজকে প্রশাসন থেকে সর্বোচ্চ উপদেষ্টারা আসবেন, তারা বিকেল 3টায় স্থানীয়দের সাথে বসবেন, রাজনৈতিক নেতৃত্বের সাথে কথা বলবেন এবং এইখান থেকে নতুন কোনো বার্তা নিয়ে আসবে এমনটাই মনে করা হচ্ছে। রাইসুল, এটি ছিল আমার কাছে সর্বশেষ। সাভারে রাজনৈতিক কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান সহ 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রায় 12 বছর আগের ঘটনার বিষয়ে শনিবার সকালে মামলাটি রেকর্ড করা হয় সাভার মডেল থানায়। মামলার বাদী বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম। শেখ হাসিনা ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও পুলিশের তৎকালীন 4 কর্মকর্তা। আসামিদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগ আনা হয়েছে। 2012 সালে বিএনপি নেতৃত্বে 18 দলীয় জোটের ডাকা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আমিনবাজারে পুলিশ নেতাকর্মীদের লাঠিচার্জ ও এক পর্যায়ে গুলি ছোড়ে। এতে নাজিম উদ্দিন আলম গুলিবিদ্ধ হন। স্বাভাবিক হয়ে এসেছে শিল্পাঞ্চল আশুলিয়ার শ্রম পরিস্থিতি। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আশুলিয়ার সব শিল্প কারখানা খুলে দেবার সিদ্ধান্তের পরও 22টি কারখানা এখনও খোলেনি।
অবশ্য চলমান সংকটের আগে থেকেই নানা কারণে বন্ধ ছিল 160টি কারখানা। সব মিলিয়ে এই শিল্পাঞ্চলে বন্ধ রয়েছে 182টি কারখানা। বেকার হয়ে পড়েছেন অসংখ্য শ্রমিক। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। শিল্প পুলিশ বলছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে মাঠে রয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। যে কোনো ধরনের সহিংসতা এড়াতে শিল্পাঞ্চল ঘিরে রয়েছে যৌথ বাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্ম পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও সেনা সদস্যদের তৎপরতা। তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে সারা দেশে। শরতেও তাই অসহনীয় ও অস্বস্তিকর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই গরম ও তাপপ্রবাহ থাকতে পারে আগামীকাল রোববার পর্যন্ত। সোমবার থেকে বৃষ্টি কিছুটা বেড়ে তাপমাত্রা কমতে পারে। মঙ্গলবার থেকে আরও বিস্তৃত অঞ্চল জুড়ে বৃষ্টি হতে পারে, যা কম বেশি অব্যাহত থাকতে পারে মাসের বাকি দিনগুলোতেও। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় অবস্থায় রয়েছে, ফলে দেশে বৃষ্টিপাতও অনেকটাই কমে গেছে। তবে আগামী সোমবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে সারা দেশে আবারও বৃষ্টি বাড়তে পারে। মূলত বৃষ্টি না হওয়ায় এই তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সঙ্গে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আজ সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত বাংলাদেশের প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। একটি জনমুখী আইন ব্যবস্থা ও বিচার কাঠামো বিনির্মাণে করণীয় সম্পর্কে একটি পরিষ্কার রোড ম্যাপ প্রস্তুত করতে হবে। কোনো সন্দেহ নেই যে বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কার্যকর রূপে পৃথক না হওয়া। এর কুফল আমরা সবাই ভোগ করেছিলাম গত ১.৫ দশক ধরে। এছাড়াও আছে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, মামলা অনুপাতে বিচারকের নিদারুণ স্বল্পতা, বার ও বেঞ্চের মধ্যে সহযোগিতার মনোভাবের ঘাটতি। নিম্ন আদালতে যারা জাজ আছে আপনি দেখবেন তাদের একটা থরো কম্পিটিটিভ এক্সামের মধ্যে দিয়ে যেতে হয়। উচ্চ আদালত যে নিম্ন আদালতকে কন্ট্রোল করবে, অভিভাবকত্ব করবে, সেই উচ্চ আদালত তো আরও বেশি যোগ্য, আরও বেশি সৎ, আরও বেশি ডেডিকেটেড বিচারকের প্রয়োজন আছে। আমরা চেষ্টা করব বাংলাদেশের উচ্চ আদালতে নিয়োগ সহ সকল ক্ষেত্রে সংস্কার আনার। এবার যাচ্ছি খাগড়াছড়িতে স্থানীয় প্রতিনিধি আবু তাহের মোহাম্মদের কাছে। সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। তাহের, অবরোধের কারণে তো খাগড়াছড়িতে পর্যটকরা আটকা পড়েছেন, আবার কোথাও কোথাও পিকেটিং হয়েছে। এর পাশাপাশি আর কি খবর আছে আপনার কাছে? গত ২ দিনের যেমন একটা চরম উত্তেজনা উৎকণ্ঠা যে পরিস্থিতি ছিল, আজকের পরিস্থিতি একটু ভিন্ন পরিস্থিতি। খাগড়াছড়ির আমি এক কথায় যদি বলে, খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি আস্তে আস্তে স্থিতিশীল এবং শান্তি হয়ে আসছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়ার পর প্রশাসন সব পক্ষকে নিয়ে মিটিং করছেন। এখন থেকে কিছুক্ষণ আগে খাগড়াছড়ির যে রিজিয়ন কমান্ডার আছে, তিনি এখানে যে স্বনির্ভর এবং খবংপুরি এলাকায় গত পরশু গোলাগুলির ঘটনা হয়েছিল, সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে মত বিনিময় করতে গেছেন বলে আমরা খবর পেয়েছি। আজকে বিকেলে সরকারের উপদেষ্টারা আসবেন, তারা জেলা প্রশাসকের কার্যালয়ে একটা মত বিনিময় করবেন। সেখানে পাহাড়ি বাঙালি নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থাকবেন, তাদের সাথে মত বিনিময় করে কেন এই ঘটনা ঘটলো এবং এই ঘটনা উত্তরণে কি করা দরকার, সেই বিষয়গুলোর একটা সুনির্দিষ্ট একটা নির্দেশনা আসবে বলে জানা গেছে। আর অবরোধের যে বিষয়টা ছিল, অবরোধ এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। বিভিন্ন স্থানে পিকেটাররা অবরোধের সমর্থনে পিকেটিং করছে। দূরপাল্লার কোনো যানবাহন চলছে না। জেলা শহরে ছোটখাটো কিছু টমটম সহ চলাচল করছে। এবং যে পর্যটকরা আসছেন, মূলত ওরা বলছেন যে তারা এই বিষয়টা জানতেন না, না জেনে এসে আটকা পড়েছেন। তারা তাদের নির্দিষ্ট গন্তব্য যেতে পারছেন না এবং ফিরতেও পারছেন না। তারা এক ধরনের ভোগান্তিতে পড়ছেন। রাইসুল, এটাই ছিল আমার কাছে খাগড়াছড়ির সর্বশেষ পরিস্থিতি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে।
আসলে এই আনুষ্ঠানিকতা, রিচুয়াল, এই যেমন মাজার জিয়ারত করা, হ্যাঁ এটা একটা রিচুয়ালস। তারপরে মিলাদ করা, এটা একটা রিচুয়ালস। তারপরে আপনার জন্মদিন, মৃত্যুদিন, এগুলো সব রিচুয়ালস। আসল কাজটা তো আপনার ওই জায়গায় হয় না আর কি। ওয়ান টু ওয়ান কথা তো অনেকের সঙ্গে আমি বলি অনেক সময়, আগে একদিন বলতাম না, আজকে একটু বলি। তো যখন সুমন কালকে রাত 12টায় ফোন করতেছে, বলে যে একটু অনেকদিন ধরে বসা হয়নি, একটু বসলে কেমন হয়। আমি বুঝতে পারতেছি এটা কেন বলতেছে, কারণ এখন তো আপনার ফোকাল পয়েন্ট হচ্ছে আপনার এই গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট, ডেফিনেটলি ইন্টারিম গভর্নমেন্ট, তাই না? এটা স্বাভাবিক তাদের কথাবার্তা। তারপর দেশে যে সমস্ত আপনার ঘটতেছে সেই ঘটনাগুলো আসতেছে ফোকাল পয়েন্ট হিসেবে। আমরা তো এখন পেছনে চলে যাবই, কারণ অক্সিলারি ফোর্স হিসাবে আমরা এখন উই আর ওয়ার্কিং নাও। এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তো বলেন, আমি আপনাদের সঙ্গে কি কথা বলতে পারি? আমি একটু মাঝে মাঝে চা খাবো। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গণবিপ্লবের পরে নানান ধরনের অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষ যদি বলি যে কয়েকদিন ধরে আমাদের পিছনে আমরা একটু কথা না বলি প্লিজ। গত কয়েকদিন ধরে আমাদের পার্বত্য চট্টগ্রামের দুটো জেলায় বিশেষ করে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, একটা ঘটনাকে কেন্দ্র করে একটা সৃষ্টি হয়েছে, এটা নিয়ে একটা এখন পুরোপুরি অশান্ত হয়ে উঠেছে এবং নানান ধরনের প্রচারণা চালানো হচ্ছে। এটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের আমলেও কুকি চীন সহ কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠনের আমরা আত্মপ্রকাশ করতে দেখেছিলাম এবং এগুলো রাষ্ট্রীয় মতন ছিল, এই ধরনের কথাও বলা হয়েছিল। তারপরে এই আসলে আপনারা যে ঘটনাটা ঘটেছে পুরো প্রথম থেকেই না বললে এটা আপনার বলা পরিষ্কার করে বলা যাবে না। এটা হচ্ছে যে 5ই আগস্টের যে পরিবর্তন, এই পরিবর্তনটা কোনো ছোটোখাটো বিষয় না। এটা গোটা জাতিকে, গোটা দেশকে আপনার পুরোপুরিভাবে বদলে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যখন আমরা দুইটার সময়, একটা হচ্ছে 25শে মার্চের আপনার সেই কালরাত্রি এবং আপনার বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধের শুরু 26 তারিখ থেকে, ওটা একটা। আবার 16 তারিখে বিজয় আরেকটা। ঠিক একইভাবে 5ই আগস্ট কিন্তু আপনার একটা বিশাল একটা পরিবর্তনের একটা সুযোগ সম্ভাবনা চলে এসছে দেশের সামনে, এবং এটার যে আপনার নাড়া দিয়েছে গোটা সমাজকে, গোটা স্টেটকে, রাষ্ট্রকে। এটা একটা ছোটোখাটো নাড়া নয়, এটা একটা বড় রকমের নাড়া। এবং দেখেন, এটা হচ্ছে যে প্রায় 17-18 বছর একটা একেবারেই একটা আপনার রেজিমেন্টেড গভর্নমেন্ট, একটা কর্তৃত্ববাদী সরকার, তাদের রাষ্ট্রকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া, রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়া, রাষ্ট্রের গণতন্ত্রের যে মূল যে বিষয়গুলি, স্তম্ভগুলো ছিল সেগুলোকে ভেঙে দেওয়া। এক সোজা কথায় একটা পুরোপুরি একটা ফ্যাসিবাদী শাসন চালু করার ঘটনাটা ছিল। সেই ক্ষেত্রে দীর্ঘদিনের আন্দোলন হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। এরপরে আপনার ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা তৈরি হয়েছে, এটা কিন্তু আপনার বিচ্ছিন্নভাবে, এককভাবে হয়নি। এটা আলোচনার মাধ্যমে, এবং আপনার এখানে আমরা রাজনৈতিক দলগুলো জড়িত ছিলাম, ছাত্ররা জড়িত ছিল, ছাত্রদের নেতারা জড়িত ছিল, সেনাবাহিনী ছিল। আমি খুব পরিষ্কার করেই বলছি, সকলের, এবং রাষ্ট্রপতি ছিলেন, সকলের আলোচনার ভিত্তিতেই কিন্তু আপনার এই গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এই গভর্নমেন্ট যে স্ট্রাকচার, যারা এসছেন এখানে, এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে আপনার টেকনোক্রেটস, ব্যুরোক্রেটস, একাডেমিশিয়ানস, আছেন 2জন ছাত্র নেতা, আর কিছু এনজিওর কিছু কর্মকর্তা। এখানে যেটা সবচেয়ে বড় ল্যাকিং যেটা, সেটা হচ্ছে একটা পলিটিক্যাল
যে একটা আপনার বিষয়, সেটা কিন্তু একটু ল্যাকিং আছে। পৃথক সচিবালয় ছাড়া স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শীঘ্রই তিনি সংসদ ও নির্বাচন কমিশন সচিবালয়ের ন্যায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের প্রস্তাবনা পাঠাবেন বলেও জানান। সকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিচার বিভাগে সব ধরনের দুর্নীতিকে শূন্যের কোটায় নামিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আইন উপদেষ্টা, বিচারক নিয়োগ সহ বিচার বিভাগের সংস্কার আনার কথা পুনর্ব্যক্ত করেন। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব নেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দায়িত্ব নেবার পর প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। বলেন, বিচার বিভাগকে কলুষিত করা হয়েছে। বিচার বিভাগের উপরে মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দূর করে নতুন দক্ষ প্রগতিশীল বিচার বিভাগ প্রতিষ্ঠা করাই হবে সংস্কারের মূল লক্ষ্য। কোনো সন্দেহ নেই যে বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কার্যকর রূপে পৃথক না হওয়া। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। এটি হবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সংস্কারের প্রথম ধাপ। প্রধান বিচারপতি বলেন, অন্যান্য প্রতিষ্ঠানের মতো কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। আমরা দেখেছি চাঞ্চল্যকর সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রদানের জন্য ইতিমধ্যে 111 বার সময় নেওয়া হয়েছে। এটা কিছুতেই কাম্য হতে পারে না। বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও বিচার বিভাগের দুর্নীতি বন্ধ করতে আমি বদ্ধপরিকর। আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। ব্যক্তি পর্যায়ে একজন বিচারকের দুর্নীতি সমগ্র বিচার বিভাগের উপরে কালিমা লেপন করে। এমনকি আদালতের একজন সহায়ক কর্মচারী কিংবা আইনজীবী সহকারীও যদি দুর্নীতি করেন, সাধারণ জনগণ সাদা চোখে সেটিকে বিচার বিভাগের অবক্ষয় হিসেবেই গণ্য করে। প্রধান বিচারপতির অভিভাষণে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের মর্যাদা নির্ভর করে বিচার বিভাগের কর্মকর্তাদের উপর। আইন এবং বিবেক দিয়ে কাজ করতে বিচারকদের প্রতি অনুরোধ জানান তিনি। প্রধান উপদেষ্টা আরজি গ্রহণ করতে বিব্রত বোধ করেছিলেন। আপনাদেরকে কেন করেছিলেন? আপনার এটা দায়িত্ব না, আপনার এটা সাংবিধানিক দায়িত্ব না। আপনি শুনে রিজেক্ট করে দেন, শুনে রিজেক্ট করেন, সমস্যা নাই। আপনি শুনবেনই না, আপনারা এগুলি একটু বিবেচনা করেন। আপনাদের এখানে অনেক ভালো বিচারপতি আছেন, আপনাদের সুনাম কিছু বিচারপতির কারণে ক্ষুণ্ণ হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর অনেক বিচারক এখনও গুরুত্বপূর্ণ পদে বহাল আছে, যা চলমান থাকলে সবার কাছে ভুল মেসেজ যাবে। বিষয়টি দেখতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। চাপিয়ে দেয়া সংস্কার নয়, সংস্কার টেকসই করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমার কথা না বললেও তিনি বলেছেন, নির্বাচন দেরি হলে তা হবে গণতন্ত্রের জন্য হুমকি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। ইমরুল হাসানের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড এবং সাম্প্রতিক নানা বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির মহাসচিব। 5ই আগস্টের পালাবদলে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো সংস্কারই টেকসই হবে না জনগণের অংশগ্রহণ ছাড়া। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার আহ্বান জানান তিনি। আমি এটা মনে করি যে আগে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা, ওনাদের প্রস্তাব যে আগে ওরা সংস্কার তৈরি করবে, হ্যাঁ প্রস্তাব নিয়ে তারপর তারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলবে, তারপরে আবার করবে। দ্যাট উইল টেক এ লং টাইম। এটা একটা আছে। দুটো হচ্ছে যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। পিপলস পার্টিসিপেশন যেটা, সেটা যদি না থাকে কোনো সংস্কারই আপনার সাস্টেইনেবল হবে না। তাদের যে আপনার বিভিন্ন রকম ধারণা আছে সেগুলোকে ইম্পোজ করার চেষ্টা করবেন। ইম্পোজ করে তো এখানে কেউ কিছু করা যাবে না। ইউ মাস্ট হ্যাভ টক উইথ দ্য পলিটিক্যাল পার্টিস। আপনি স্টেক হোল্ডারদের কাছ থেকে কথা বলেন। নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি, তবে সেটা কতদিনের তা খোলাসা করেননি তিনি। যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে,
তত সমাজের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হবে। কারণ পলিটিক্যাল আপনার গভর্নেন্সের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নেই। আমরা বরাবরিতে বিশ্বাস করি, আমরা মনে করি এবং এটা প্রমাণিত যে আপনার ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট সিস্টেম অফ গভর্নেন্স। অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি। সংবিধান পরিবর্তন কিংবা সংশোধন নিয়ে দলের অবস্থানও তুলে ধরেন মির্জা ফখরুল। পাবলিক কনসেনসাস তো আছেই, সেই সঙ্গে আপনার আইনগত দিকগুলো দেখে নিয়ে আপনি একদিনে সব কিছু পাল্টে দিতে পারবেন না, সেগুলো দেখতে হবে। তো অর্থাৎ যেটা সবচেয়ে বেশি নিরাপদ হবে, জনগণের সঙ্গে কথা বলে জনগণের ফুল ম্যান্ডেটটা নিয়ে যদি আপনি আমূল পরিবর্তন করতে চান বা আপনি নতুন করে লিখতে চান সেটা, আর তা নাহলে বর্তমান এক্সিস্টিং যেটা আছে তার সঙ্গে যদি আপনি করতে চান তার সেটাও সম্ভব। অ্যামেন্ডমেন্ট আপনি করতে পারবেন না এমন তো কোনো কথা নেই, কিন্তু সেটাও আলোচনা করে যেটা আমি সেই জন্য যে কথাটা আমি বলেছিলাম আর কি, যে সেটা হচ্ছে যে আপনার নির্বাচনটা হোক। আনসার বিদ্রোহ, পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা, বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মানুষ হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করেন বিএনপির মহাসচিব। এটা নিঃসন্দেহে একটা পার্ট অফ ডিস্টেবিলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট, যেটা যার দায়িত্বে তাদেরকে করা, বাংলাদেশের পলিটিক্সটাকে ডিস্টেবিলাইজ করা। অভিজ্ঞতার অভাবে সরকারের যে কোনো সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বিশ্ববাসীকে অবগত করাই এবারে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগদান সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। আগামী সোমবার প্রধান উপদেষ্টা বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ২৭শে সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে, তবে সমতার ভিত্তিতে তা উন্নয়নের চেষ্টা করা হবে। মাননীয় প্রধান উপদেষ্টা আগামী ২৩ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক পৌঁছবেন। সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধি দল চার্টার বিমানে নিউ ইয়র্ক সফর করবেন না, বরং যার যে সংশ্লিষ্টতা বা দায়িত্ব সেই অনুযায়ী যতটা সম্ভব সীমিত আকারে প্রতিনিধি দল গঠন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে পর্বে তার বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে বিগত ২ মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। মাননীয় প্রধান উপদেষ্টা ৩ দিন নিউ ইয়র্কে অবস্থান করে সফর শেষে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব, সাবেক এমপি ও এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বর্তমান বাংলাদেশকে একটি সদ্য স্বাধীন দেশ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এখন ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। স্বৈরাচারী হাসিনার বিদায়ের মধ্য দিয়ে দেশ এক নতুন দিগন্তে পদার্পণ করেছে বলেও জানান তিনি। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কের পার্টি হলে আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের সভাপতিত্বে ও বিএনপির কেন্দ্রীয় কমিটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা হাসিনা সরকারের সময় তাদের উপর নানা নির্যাতনের ঘটনা তুলে ধরেন। মোসাদ্দেক আলী তার বক্তব্যে প্রবাসীদের আরও বেশি করে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল, সাউন্ড ভিউয়ের সৈয়দ হোসাইন সহ কমিউনিটির নানা শ্রেণীর ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্বাধীন বাংলাদেশ এটা একদিনের বিষয় না, একজনের বা এক গোষ্ঠীর বিষয়। এটা সমষ্টিগতভাবে সকল স্তরের কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে এই দেশকে আবারও মুক্ত করে দিয়ে গেছে। এখন আমাদের উচিত হবে সবাই একত্রিত মিলে এই দেশকে সুন্দরভাবে, গণতান্ত্রিকভাবে এবং স্বৈরাচার মুক্ত দেখিয়েছে। আপনারা দেশে দিতে পারেন নাই, সবাইকে আমি স্বাগত জানাই। এখন মুক্ত বাংলাদেশে আপনারা আসেন, আমরা আছি, সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে আবার গড়ে তুলব।
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য কমে গেছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থলপথে দুই দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে প্রভাব দেখা যাচ্ছে। পণ্য আমদানি রপ্তানি কমে যাওয়ায় রাজস্ব আদায়ও কমে গেছে। বেনাপোল দিয়ে পণ্য আমদানি কমেছে প্রায় 2 লাখ মেট্রিক টন। আমদানিকারকরা বলছেন, দেশের পরিবর্তিত পরিস্থিতি ও ব্যাংকের ডলার সংকটের কারণে আমদানি রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। আমদানি ক্ষেত্রে ঋণপত্র খুলতে কিছু পণ্যের ক্ষেত্রে শতভাগ অর্থ আগাম পরিশোধ করতে হচ্ছে, ফলে আমদানিকারকেরা পণ্য আমদানি কমিয়ে দিয়েছেন। যারা পার্বত্য অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। রাঙামাটিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় সভা শেষে তিনি এ হুঁশিয়ারি দেন। এদিকে পাহাড়ি বাঙালি সংঘর্ষে 4 জন নিহতের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে ইউপিডিএফের ডাকে 3 পার্বত্য জেলায় 72 ঘণ্টা সড়ক ও নৌপথে অবরোধ চলছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। পাহাড়ি বাঙালি সংঘর্ষে নিহতের ঘটনায় পার্বত্য অঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে স্বরাষ্ট্রসহ 3 উপদেষ্টা রাঙ্গামাটিতে পৌঁছান। দুপুরে রাঙ্গামাটি রিজিয়নের প্রান্তিক হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে সভা অনুষ্ঠিত হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সহিংসতার ঘটনায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ, পুলিশ প্রধান মনিল ইসলাম, সেনাবাহিনীর চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, বিভাগীয় কমিশনার তোফাল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে রাঙ্গামাটি শহরের পৌর এলাকায় এখনও 144 ধারা জারি রয়েছে। শহরের মোড়ে মোড়ে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে। গুরুত্বপূর্ণ মোড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ওদিকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে 3 পার্বত্য জেলায় 72 ঘণ্টা সড়ক ও নৌপথে সকাল থেকে অবরোধ চলছে। বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার জেরে দিঘিনালা ও খাগড়াছড়ি সদরে অপ্রীতিকর ঘটনায় আরও 3 জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য এলাকার কোথাও সরকারিভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি। সকালে ছাগলনাইয়ার আন্ধার মানিক এলাকায় বন্যায় ক্ষতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামে সমস্যা দীর্ঘদিনের, এটা অভ্যন্তরীণভাবেই সমাধান করতে হবে। দেশকে অশান্ত করার জন্য কেউ চেষ্টায় রয়েছে, তবে বাংলাদেশের মানুষ সতর্ক রয়েছে। ফেনীতে বন্যার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বন্যার স্থায়ী সমাধান করতে হবে। প্রতি বছর বন্যার সম্ভাবনা থাকে, কিভাবে ক্ষতি কমিয়ে আনা যায় সে ব্যাপারে ভাবতে হবে। প্রাথমিকভাবে গৃহ নির্মাণের চাহিদা এবং শিক্ষা উপকরণের ক্ষতির তথ্য নিশ্চিত করে দ্রুত সরবরাহ করতে হবে। পরে ফুলগাজী উপজেলার বন্যার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। পার্বত্য চট্টগ্রামে তো একটা দীর্ঘ সমস্যা বাংলাদেশে আছে সেখানে। তো এই সমস্যাটি আমাদের নিজেদের অভ্যন্তরীণ সমস্যা, অভ্যন্তরীণভাবে সেটা সমাধান করতে হবে। নানাভাবে এখানে পরিস্থিতি সংকট করার চেষ্টা করা হচ্ছে, তবে বাংলাদেশের মানুষ সতর্ক আছে। আইনের শাসন কায়েম হলে দেশ আর পথ হারাবে না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমিক মাঠে বাংলাদেশ জামাতে ইসলামীর রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে আইনের শাসন ছিল না। বিচার বিভাগ কুক্ষিগত করার ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ। সিরাজগঞ্জ জেলা জামাতের আমির মাওলানা শাহিনুল আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় আপনি নিয়েছেন আদালতে, মা বোনদেরকেও আপনি ছাড় দেননি, করেছেন আপনি লাঞ্ছিত। আপনি একজন মাসুম, এবার মা বোনদের কষ্টের একটু আপনি অংশীদার হন, আপনাকে আসতে হবে। এরকম আরো যারা আছেন তাদেরও আসা উচিত।
যদি সেই আইনের শাসন বাংলাদেশে কায়েম হয় তাহলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আর পথ হারাবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ 4 দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় শহীদ মিনারের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে শেষ হয়। মানববন্ধন বিশ্ববিদ্যালয়ের শামীম হত্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়ে মব জাস্টিসের নামে সারা দেশে বিচার বহির্ভূত হত্যা বন্ধ, নিরাপত্তা শাখা ও প্রক্টোরিয়াল বডি সদস্যদের ভূমিকার তদন্তসহ 4 দফা দাবি জানান। বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান করার পর ছাত্র জনতার উপর যে আকাঙ্ক্ষাটা রেখেছিল সেটা অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। সারা দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মব জাস্টিসের নামে যে খুনগুলো হচ্ছে সেগুলো অবিলম্বে বন্ধের জন্য প্রশাসনের ভিজিবল কোনো উদ্যোগ নিতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইয়ামিনের স্মরণে উদ্বোধন করা হলো ইয়ামিন চত্বর। বিকেলে ঢাকা রিচা মহাসড়ক পাকিজা পয়েন্টে এই চত্বরের উদ্বোধন করেন শহীদ ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সরকার, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে 4র্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন পুলিশের বুলেটে শহীদ হন। ইসলামী রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, বাংলাদেশ জামাতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমির অ্যাডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র নেতারা। এ সময় বক্তারা দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি সুন্দর সুশৃঙ্খল দেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার কথা বলেন। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান না হলে দেশ এগিয়ে যাবে না মন্তব্য করে চট্টগ্রামে অনুষ্ঠিত মতবিনিময় সভার বক্তারা বলেছেন, অঞ্চলটিতে সেনাবাহিনীর অবস্থান সুদৃঢ় করতে হবে। চট্টগ্রাম আদালত ভবন মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভার আয়োজন করে বৈষম্য বিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদ। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সভাপতিত্বে সভায় পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ অংশ নেন। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় 3 রোহিঙ্গা নারীসহ 17 জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার গভীর রাতে উপজেলার সামন্তা, বাঘাডাঙ্গা ও খোসালপুর সীমান্ত এলাকা থেকে আটক করা হয় তাদের। শনিবার দুপুরে মহেশপুর 58 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ বলেন, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন খবরের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় সীমান্ত এলাকা থেকে দালাল সহ 3 জন রোহিঙ্গা নারী ও মাইক্রোবাস চালক সহ মোট 17 জনকে আটক করা হয়। বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। নাটোরে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিএনপির প্রবীণ এই নেতা বলেন, দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রামে গণমাধ্যম ছিল অন্যতম অংশীদার। আইসিটি আইনসহ নানা প্রতিবন্ধকতার মাঝেও গত 16 বছরে অনেক গণমাধ্যম জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে গেছে। তাই ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে না হয় সেজন্য প্রকৃত গণতান্ত্রিক ও জনবান্ধব সরকার প্রতিষ্ঠায় গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করেন দুলু। ভারত পাচারের সময় সুনামগঞ্জের দোয়ারা বাজারে বাংলা বাজার সীমান্তে 885 কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। সকালে দোয়ারা বাজার উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযান পরিচালনা করে ভারতে পাচার করার সময় 885 কেজি বাংলাদেশি ইলিশ মাছ আটক করে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করা হয়েছে। অনার্স পাঠদানের অনুমোদন নেই ছাত্রছাত্রীও। এরপরও শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে 14 জন, পাচ্ছেন নিয়মিত বেতনও। মোংলার বঙ্গবন্ধু মহিলা কলেজের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি স্বীকারও করলেন কলেজের অধ্যক্ষ। মোংলা থেকে আবু হুসাইন সুমনের পাঠানো রিপোর্ট। অনার্স কি আছে?
এটা তো আমি জানি না ঠিক। কলেজের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী নিজেই জানেন না তার শিক্ষার প্রতিষ্ঠানে অনার্স কোর্স চালু রয়েছে। কলেজ সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, শুরুতে 1994 সালে মংলা মহিলা কলেজ নামকরণ করা হলেও পরে বঙ্গবন্ধু মহিলা কলেজ নামে কার্যক্রম শুরু হয়। অভিযোগ আছে অবৈধভাবে সুযোগ সুবিধা নেয়ার জন্য দায়িত্বশীল ব্যক্তিরা কৌশলে এর নাম পরিবর্তন করেন। এরপর বঙ্গবন্ধুর নাম ব্যবহার ও বিশেষ সুবিধা দিয়ে ডিজি ও শিক্ষা মন্ত্রণালয়ের অডিট রিপোর্টে অনার্স ক্লাস না থাকার বিষয়টি এড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে শিক্ষক কর্মচারীর পদ সৃষ্টি করা হয়। কেবল উচ্চ মাধ্যমিক থেকে ডিগ্রি পর্যন্ত ক্লাসের অনুমোদন থাকা কলেজে অনার্স পর্যন্ত বেতন চালু করে দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর ক্লাস না করে কেবল খাতায় স্বাক্ষর করে 2021 সালের মে মাস থেকেও অন্য শিক্ষকদের সঙ্গে বেতন তুলছেন অনার্স ক্লাসের জন্য নিয়োগ পাওয়া 14 জন শিক্ষক। মানে অনার্স নেই, ডিগ্রি আছে আর ইন্টারমিডিয়েট আছে। অনার্সের 14 জন শিক্ষক আছে, ভর্তি কার্যক্রম এখনো হয়নি, অধিভুক্তি আমরা এখনো পাইনি। অনার্সের এখনো ক্লাস হয় না, ওনারা ইন্টারমিডিয়েটে বা ডিগ্রিতে ক্লাস নেই। না, যেখানে ছাত্র নেই, যেখানে ক্লাস নেই, কিংবা যেখানে মানে সেখানে শিক্ষক কী জন্য প্রয়োজন, কিংবা শিক্ষকদের বেতন কী জন্য, বিষয়টি স্বীকারও করলেন কলেজের অধ্যক্ষ। সঠিক হচ্ছে না, আবার একদিক দিয়ে আমি মনে করি যে হচ্ছে, এই কারণে যে সরকার আমাকে দিয়েছে, আমি পদ সৃষ্টিটা কিন্তু সরকার আমাকে করে দিয়েছে। আমি আমার দৃষ্টিতে আমি মনে করি যে আমি বেতন দিতে বাধ্য, কারণ তাদের পদ সৃষ্টি করে দিয়েছে সরকার। তারা যেহেতু প্রশাসন পদ সৃষ্টি করে দিয়েছে, তাহলে আমি তো তাদের আটকানোর অধিকার আমার নাই আমি মনে করি। সে কারণে আমি তাদের কাজে লাগাই, তারপরে আমি তাদের বেতন দিচ্ছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। এনটিভি নিউজ ডেস্ক। বিষ প্রয়োগ, শিল্প ও প্লাস্টিক দূষণ বন্ধ করে পশুর নদ ও সুন্দরবনকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সুন্দরবনের নদী খালে বিষ প্রয়োগে মাছ নিধন বন্ধ, শিল্প দূষণ ও প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা আরও বলেন, নদীর অভিভাবক হিসেবে নদী রক্ষা কমিশনকে সক্রিয় ও ক্ষমতায়ন করতে হবে। নদী দখল ও দূষণকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানববন্ধন শেষে পশুর নদের প্লাস্টিক বর্জ্যের প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রামে কুড়ানো প্লাস্টিকের বিনিময়ে নিত্যপণ্য দেওয়ার উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সকালে পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন মকবুল প্রাইমারি স্কুল মাঠে চার্টার্ডের আর্থিক সহযোগিতায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের শিক্ষক ও গবেষক ডক্টর শ্যামল কর্মকার। সেন্ট মার্টিন দ্বীপে এই প্রকল্পের সফলতার পর এবছর দেশের 64টি জেলায় প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর স্থাপন করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি। A high-level committee will be formed to investigate the incidents that took place in Rangamati and Khagrachuri, Home Advisor Lieutenant General retired Jahangir Alam Chaudhary said today. Following a meeting between 3 advisors and local leaders of the Chittagong Hill Tracts, Alam also said no tolerance would be shown to those who had destroyed the law and order situation in the region. No one will be spared if found responsible, he said at the meeting in the Rangamati cantonment this afternoon. Violent clashes erupted in the hill districts of Khagrachuri and Rangamati yesterday, leaving 4 people dead and over 50 injured. Amid a deteriorating situation, local administrations imposed Section 144 in the 2 districts. Meanwhile, a 72-hour blockade in 3 hill districts since 6 a.m. this morning has been in place. An indefinite transport strike has also been called in Rangamati. Post Telecommunication and ICT advisor Nahid Islam said internet wasn't shut down by the government in the Chattogram Hill Tracts during the violence in Khagrachuri and Rangamati. There are isolated instances of temporary internet disruption which was exaggerated as internet shutdown. No such instruction was given. He came up with the remarks during a visit to a flood-affected area in Feni. পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। পার্বত্য চট্টগ্রামে তো একটা দীর্ঘ সমস্যা বাংলাদেশে আছে সেখানে। তো এই সমস্যাটি আমাদের নিজেদের অভ্যন্তরীণভাবে সেটা সমাধান করতে হবে। নানাভাবে এখানে পরিস্থিতি সংকট করার চেষ্টা করা হচ্ছে, তবে বাংলাদেশের মানুষ সতর্ক আছে।
BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir has said there is no alternative to reforming Bangladesh through an elected parliament. He made the appeal while addressing a view exchange meeting with the journalists at the BNP chairperson's Gulshan office today. Fakhrul has urged the government to hold dialogue for reformation which will be sustainable. He also said democratic pathway can be hampered if election schedule lingers, saying that a mob lynching and CHT violence are not isolated incident. Fakhrul said a vested quarter is out to destabilize the country. আমি এটা মনে করি যে আগে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা, ওনাদের প্রস্তাব যে আগে ওরা সংস্কার তৈরি করবে, হ্যাঁ প্রস্তাব নিয়ে তারপর তারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলবে, তারপরে আবার করবে। দ্যাট উইল টেক এ লং টাইম। এটা একটা আছে। দুটো হচ্ছে যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। পিপলস পার্টিসিপেশন যেটা, সেটা যদি না থাকে কোনো সংস্কারই আপনার সাস্টেইনেবল হবে না। তাদের যে আপনার বিভিন্ন রকম ধারণা আছে সেগুলোকে ইম্পোজ করার চেষ্টা করবেন। ইম্পোজ করে তো এখানে কেউ কিছু করা যাবে না। ইউ মাস্ট হ্যাভ টক উইথ দ্য পলিটিক্যাল পার্টিস। আপনি স্টেক হোল্ডারদের কাছ থেকে কথা বলেন। Bangladesh Jamaat-e Islami Amir Dr. Shafiqur Rahman has said Bangladesh won't lose its direction if the rule of law establishes. He said this while addressing the party's Rukon conference at Sirajganj's Darul Islam Academy ground today. Shafiqur Rahman said there was no rule of law during autocrat and fascist Awami League regime. People were deprived of justice as the regime destroyed the judiciary to grasp the power illegally. সীমান্তের ওপারে গিয়ে সত্য না মিথ্যা বলতে পারবো না, কেউ কেউ বলছেন যে আমি টুস করে ঢুকে পড়বো। লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় আপনি নিয়েছেন আদালতে, মা বোনদেরকেও আপনি ছাড় দেননি, করেছেন আপনি লাঞ্ছিত। আপনি একজন মাসুম, এবার মা বোনদের কষ্টের একটু আপনি অংশীদার হন, আপনাকে আসতে হবে। এরকম আরো যারা আছেন তাদেরও আসা উচিত। যদি সেই আইনের শাসন বাংলাদেশে কায়েম হয় তাহলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আর পথ হারাবে না। Chief Advisor Professor Mohammad Yunus is set to leave Dhaka on Monday to attend the 79th UNGA in New York. There will, however, be no meeting with Indian Prime Minister Narendra Modi. Foreign Advisor Tauhid Hussain told reporters today at a media briefing at Foreign Service Academy. The Chief Advisor will have bilateral meetings and call on with Prime Ministers of the Netherlands, Pakistan, Nepal, and the President of the European Union, U.S. Secretary of State, UN Secretary General, UN Human Rights Chief, the World Bank President, and USAID Administrator. He said a bilateral relationship must be based on sovereignty, dignity, and mutual respect. 24 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের রিসেপশন আয়োজন করেছে। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অবশ্যই ব্যয় সংকোচ করতে হবে, অপ্রয়োজনীয় কোনো খরচ করা যাবে না। এবারে নিরাপত্তা এবং প্রেস সব মিলিয়ে হবে 57 জন। টেনশন বা একটা ধরুন ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই, কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করব সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি। The Ministry of Commerce has approved export of Hilsha to India ahead of Durga Puja festival. In an official order signed by the Deputy Secretary of the Ministry, it was announced that the export of 3,000 metric tons of Hilsha fish has been approved. This decision came following requests from several exporters, with the ministry setting specific conditions for the export. Exporters have been asked to submit their applications to the Ministry of Commerce on 24 September. Earlier, Bangladesh banned Hilsha export to India to ensure adequate Hilsha supply in the local market so that the priced fish remains more accessible to people. Former Premier Begum Khaleda Zia's political secretary, former lawmaker and NTV chairman Muhammad Mossaddeq Ali has urged all stakeholders to cooperate the Dr. Yunus-led interim government to rebuild Bangladesh. He made the remarks while addressing a reception at a party hall in New York on Friday evening.
USA BNP former President Abdul Latif Shamrat presided over the reception. BNP Central Committee member Giyash Ahmed moderated the program. Local BNP leaders and Bangladeshi community leaders were present at the program. Mossaddeq Ali said many BNP and opposition leaders were oppressed during the autocrat and fascist Hasina regime. He also urged the expatriates to send remittance through banking channel to rebuild Bangladesh. স্বাধীন বাংলাদেশ এটা একদিনের বিষয় না, একজনের বা এক গোষ্ঠীর বিষয়। এটা সমষ্টিগতভাবে সকল স্তরের কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে এই দেশকে আবারও মুক্ত করে দিয়ে গেছে। এখন আমাদের উচিত হবে সবাই একত্রিত মিলে এই দেশকে সুন্দরভাবে গণতান্ত্রিকভাবে এবং স্বৈরাচার মুক্ত দেখিয়েছে। আপনারা দেশে দিতে পারেন নাই, সবাইকে আমি স্বাগত জানাই। এখন মুক্ত বাংলাদেশে আপনারা আসেন, আমরা আছি, সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে আবার গড়ে তুলব। 4 Senate members of the U.S. government have assured the Bangladesh government of necessary help in ensuring the nation's journey towards a democratic system. The senators made the assurance in a letter written to Chief Advisor Dr. Muhammad Yunus after the fall of former Prime Minister Sheikh Hasina following the events of 5th August. In the letter, the senators emphasized the need to carry out reforms and maintain accountability. Besides, the senators also demanded bringing about political and institutional changes in the country. In the letter, the senators say the world has seen how the Bangladeshi people showed a collective effort to bring about changes in their country. This transformation has created an avenue for carrying out reforms, upholding human rights, and ensuring inclusive participation in the state structure. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, তবে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় এখনো অনেক পথ বাকি। লক্ষ্য অর্জনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও ধৈর্য ধরে মানুষের আস্থা অর্জনের আহ্বান জানিয়েছেন তিনি। সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপি আয়োজিত স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনা হটাও আন্দোলনের শহীদদের স্মরণে জেলা বিএনপি আয়োজিত স্মরণ সভা রূপ নেয় জনসভায়। লন্ডন থেকে তারেক রহমান যখন ভার্চুয়ালি যুক্ত হন, তখন লোকে লোকারণ্য এনায়েতপুরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। তিল ধারণের ঠাঁই ছিল না সেখানে। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মানুষের আত্মত্যাগ তখনই সফল হবে যেদিন ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে আমাদের লক্ষ্যের অল্প একটু অর্জন করেছে। আমাদের আরো বহু সামনে যেতে হবে, অনেক পথ বাকি আছে আমাদের চলার। এই পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। এই পথ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি, তাহলে আমরা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার যেটিকে খর্ব করা হয়েছিল, সেই অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করারই হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য। বেগম খালেদা জিয়া সরকারের আমলে কৃষকের ৫,০০০ টাকা কৃষি ঋণ মওকুফের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সবসময় মানুষের কল্যাণের রাজনীতি করে। বলেন, দেশকে এগিয়ে নিতে শুধু রাজনৈতিক অধিকারই নয়, মানুষের অর্থনৈতিক মুক্তিও নিশ্চিত করতে হবে। বাংলাদেশের কে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলাদেশের মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, শুধু রাজনৈতিক মুক্তি অর্জন করলেই আমাদের সম্পূর্ণ মুক্তি আসবে না। রাজনৈতিক মুক্তি অর্জনের পাশাপাশি এটিকে ফলপ্রসূ করতে হলে, এটির সুফল পেতে হলে আমাদেরকে অবশ্যই পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের পথ বা উপায় বাতলাতে হবে। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে মন্তব্য করে নেতাকর্মীদের মানুষের আস্থা অর্জন করতে কাজ করার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে আইন হাতে তুলে নিলে চলবে না, আইনকে আইনের মতন করে চলতে দিতে হবে। বাংলাদেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের দিকেই তাদের প্রত্যাশা যে আপনারা ভবিষ্যতে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কাজেই আমার সহকর্মীবৃন্দ, দলের নেতা কর্মীবৃন্দ, আপনাদেরকে সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে যাতে করে মানুষ আপনাদের উপরে আস্থা রাখতে পারে, আপনাদের উপরে ভরসা রাখতে পারে। ক্ষমতায় গেলে তাঁত শিল্পের প্রসারে বিএনপি কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত দুর্বলভাবে কাজ করছে।
তাই এই সরকারের সফল হওয়ার আভাস মিলছে না। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আলোচনায় এসব মন্তব্য করেন বক্তারা। এখনও সংস্কারের রূপরেখা আসেনি জানিয়ে রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা বলেন, জনগণের প্রত্যাশা উপলব্ধি করতে পারছে না এই সরকার। ফ্যাসিবাদের দোসররা এখনও সক্রিয় জানিয়ে বক্তারা বলেন, স্বৈরাচারের আমলা দিয়ে রাষ্ট্র পরিবর্তন সম্ভব হবে না। এ সময় বক্তারা আরও বলেন, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রে গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, ফ্যাসিবাদের দোসরদের কারণে রাতারাতি পরিবর্তন সম্ভব হচ্ছে না। জনস্বার্থে মানা হতো, জনস্বার্থে ব্যাখ্যা হতো, জনস্বার্থে প্রয়োগ হতো, তাহলে হয়তো যেমন ধরেন আপনি পুলিশ প্রশাসন সম্পর্কে একটা বিস্তারিত সংস্কার করলেন, এটা বাস্তবায়ন করবে কারা? যে লোকগুলো বাস্তবায়ন করবে তারা তো প্রায় সকলেই রয়ে যাচ্ছেন। সমাজের প্রতিটা জায়গায় যখন ফ্যাসিজমের দোসররা একেবারে গ্রথিত অবস্থায় আছে, সেখানে ওভারনাইট সবকিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সম্ভব না। একটা উদাহরণ, এটা আমার নিজের। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভারত বাংলাদেশ সম্পর্ককে ইতিবাচক পর্যায়ে রাখতে বাংলাদেশের সদিচ্ছা প্রকাশে অবস্থান পাল্টে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। এবার পুজোয় প্রতিবেশী দেশটিকে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। কিন্তু ১.৫ মাসের মাথায় সে অবস্থান থেকে সরে এসে দুর্গাপূজা উপলক্ষে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিল সরকার। এক বিবৃতিতে আগামী মঙ্গলবারের মধ্যে রপ্তানিকারকদের আবেদনের আহ্বান জানায় বাণিজ্য মন্ত্রণালয়।